চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্ব নিয়ে আলোচনা করব। কিন্তু ভ্যালেন্স বন্ড তত্ত্বের প্রয়োজন হলো কেন বলো তো? এর আগের ক্লাসে আমরা ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্ব দেখেছি এবং কোঅর্ডিনেশন তত্ত্বের সাহায্যে জটিল যৌগের গঠন ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং ব্যাখ্যাও করেছি। কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্ব দিতে পারে না। ফলে ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্বের বেশ কিছু সীমাবদ্ধতা আছে, আর সেই সীমাবদ্ধতাগুলোকে দূর করার উদ্দেশ্যেই কিন্তু আধুনিক তত্ত্ব, যোজ্যতা বন্ধন তত্ত্ব, পাউলিং বলে একজন বিজ্ঞানী প্রদত্ত ভ্যালেন্স বন্ড থিওরি বলা হয়, ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। আর এই ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে স্বীকার্য দেখে নিব, তারপর ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে কীভাবে যৌগের গঠন ব্যাখ্যা করা যায়। কিন্তু তার আগে ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্বের সীমাবদ্ধতা এক নজরে দেখে নিব। ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্বের কী কী সীমাবদ্ধতা আমাদের নজরে এসেছে। ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্বের সীমাবদ্ধতা। যেমন ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্বের প্রথম সীমাবদ্ধতা যে নির্দিষ্ট কিছু সংখ্যক ধাতুর পরমাণুই কেন জটিল যৌগ তৈরি করে। বোঝা গেছে? ফলে নির্দিষ্ট সংখ্যক ধাতব পরমাণু জটিল যৌগ গঠন করে। সবাই করে না কেন বলো তো? জটিল যৌগ গঠন করে কেন? অন্যান্য সব ধাতব পরমাণু কেন জটিল যৌগ গঠন করে না? নির্দিষ্ট কিছু সংখ্যক, নির্দিষ্ট কিছু সিলেক্টিভ কিছু ধাতব পরমাণু কিন্তু জটিল যৌগ গঠন করে। এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্বে পাই না। দ্বিতীয়ত, লিগ্যান্ডগুলি ত্রিমাত্রিকভাবে নির্দিষ্ট দিকে বিন্যস্ত থাকে কেন? এরও কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। লিগ্যান্ডগুলোর কেন্দ্র ধাতব পরমাণুর সাথে যুক্ত হয়, ত্রিমাত্রিকভাবে নির্দিষ্ট দিকে কেন বিন্যস্ত থাকে? আরও আমরা যে প্রশ্নের উত্তর পাই না, জটিল যৌগের বর্ণ, জটিল যৌগের চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় না। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্বে পাই না। বোঝা গেছে? তাহলে আগের ক্লাসগুলোতে যে আমরা ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্বের সাথে জটিল যৌগের গঠন, বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করার চেষ্টা করলাম। অনেক কিছু ব্যাখ্যা করা গেলেও এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায় না। যেমন নির্দিষ্ট কিছু সংখ্যক ধাতব পরমাণু কেন জটিল যৌগ গঠনে অংশগ্রহণ করে? লিগ্যান্ডগুলো ত্রিমাত্রিক দিকে বিন্যস্ত থেকে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার লাভ করে কেন? এবং জটিল যৌগের বর্ণ বা আলোকীয় ধর্ম, চৌম্বক ধর্ম, এই ধর্মগুলো কিন্তু ব্যাখ্যা করা যায় না। আর এই সমস্ত ধর্ম ব্যাখ্যা করার জন্যই আমাদের আধুনিক ধারণার প্রয়োজন। আর এরকম আধুনিক ধারণা বেশ কিছু থাকলেও আধুনিক যে মডেলগুলো আছে, আধুনিক যে থিওরিগুলো আছে, তাদের মধ্যে পাউলিংয়ের যোজ্যতা বন্ধন তত্ত্ব কিন্তু অন্যতম। ফলে আমরা পাউলিংয়ের যোজ্যতা বন্ধন তত্ত্বের স্টেটমেন্টগুলো দেখে নিব। পাউলিংয়ের ভ্যালেন্স বন্ড থিওরি, এই জিনিসটা আমরা দেখে নিব। ভ্যালেন্স বন্ড থিওরি, বোঝা গেছে? এবং ভ্যালেন্স বন্ড থিওরির আমরা স্বীকার্যগুলো দেখে নিব। কি স্বীকার্য? কি স্বীকার্য বলো তো? বিভিন্ন স্বীকার্যগুলো আছে। সেই ভ্যালেন্স বন্ড তত্ত্বের মূল বিষয়বস্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন ভ্যালেন্স বন্ড থিওরির প্রথম বক্তব্য, জটিল যৌগ গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় ধাতব পরমাণু কি করবে?
প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন বর্জন করে আয়নে পরিণত হবে। বোঝা গেছে? ফলে জটিল যৌগ গঠনের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে, তাহলে 1 নম্বর স্বীকার্য কেন্দ্রীয় ধাতব পরমাণু, কেন্দ্রীয় ধাতব পরমাণু উপযুক্ত সংখ্যক ইলেকট্রন বর্জন করে আয়নে পরিণত হয়। এই সংখ্যাকে মুখ্য যোজ্যতা বলে। এই হলো প্রথম স্টেটমেন্ট। ভ্যালেন্স বন্ড থিওরির প্রথম স্টেটমেন্ট কি বলছে? জটিল যৌগ গঠনের স্বার্থে কেন্দ্রীয় ধাতব পরমাণু উপযুক্ত সংখ্যক ইলেকট্রন বর্জনের মাধ্যমে আয়নে পরিণত হবে, আর এই সংখ্যাটাকে বলা হয় মুখ্য যোজ্যতা, প্রথম স্বীকার্য। ঠিক আছে, দ্বিতীয় স্বীকার্য কি বলছে বলো তো? দ্বিতীয় স্বীকার্য এক্ষেত্রে মনে রাখবে, যে ইলেকট্রন বর্জন করে আয়নে পরিণত হলো ফাঁকা অরবিটাল সৃষ্টি করবে। কি করবে? প্রয়োজনীয় ফাঁকা অরবিটাল সৃষ্টি করে, এবং এক্ষেত্রে ইলেকট্রনের যুগ্মকরণ ঘটতে পারে। এই হলো 2 নাম্বার স্টেটমেন্ট, যে প্রয়োজনীয় ফাঁকা ডি অরবিটাল তৈরি করবে। জটিল যৌগ গঠনের স্বার্থে প্রথম নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন বর্জন করে আয়নে পরিণত হবে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? ফাঁকা অরবিটাল তৈরি করবে, এবং এই ফাঁকা অরবিটাল তৈরি করতে গিয়ে প্রয়োজনে ইলেকট্রনের যুগ্মকরণ ঘটতে পারে। এটা হলো 2 নম্বর স্টেটমেন্ট। বোঝা গেছে নিশ্চয়ই? 3 নম্বর স্টেটমেন্ট কি? 3 নম্বর, এই ফাঁকা যে অরবিটালগুলো তৈরি করলো সেই অরবিটালগুলোর মধ্যে সংকরায়ন ঘটিয়ে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করবে। ফলে কি হবে? ফাঁকা অরবিটালের সংকরায়নে সমশক্তির সংকর অরবিটাল গঠন করে। বোঝা গেছে? ফলে ফাঁকা যে অরবিটালগুলো তৈরি করলো সেই ফাঁকা অরবিটালগুলোর সংকরায়নের মাধ্যমে সমশক্তির সংকর অরবিটাল তৈরি করবে, আর এই অরবিটাল যে সংকর অরবিটাল তৈরি হলো, এই অরবিটাল সংখ্যাকে কোঅর্ডিনেশন নম্বর বলে। নিশ্চয় বোঝা গেছে? তাহলে যতগুলো অরবিটাল সংকরায়নের মাধ্যমে সমশক্তি অরবিটাল তৈরি হলো সেই অরবিটালগুলোকেই বলা হবে তার কোঅর্ডিনেশন নম্বর। 4 নাম্বার স্বীকার্য, সংকর যে অরবিটাল তৈরি হলো সেই সংকর অরবিটালগুলি ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থেকে নির্দিষ্ট জ্যামিতিক আকার লাভ করে। বোঝা গেছে? তাহলে যে অরবিটালগুলো সংকর অরবিটালগুলো তৈরি হলো সেই সংকর অরবিটালগুলো ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থেকে নির্দিষ্ট জ্যামিতিক আকার লাভ করবে, এবং জ্যামিতিক আকারটা কি হবে সেটা কিন্তু তার কোঅর্ডিনেশন নম্বরের উপর নির্ভর করে। কীরকম? যেমন কোঅর্ডিনেশন নম্বর, সংকরায়ন, জ্যামিতিক আকৃতি। কোঅর্ডিনেশন নম্বর মনে করো 4, সংকরায়ন হতে পারে sp3, এবং জ্যামিতিক আকৃতি সেক্ষেত্রে হতে পারে চতুস্থলকীয়।
বোঝা গেছে। কোঅর্ডিনেশন নম্বর যদি 4 হয় তাহলে ভীষণ ইম্পর্টেন্ট একটা তথ্য মনে রাখার চেষ্টা করবে। কোঅর্ডিনেশন নম্বর যদি 4 হয় তাহলে আরেকটা সংকরায়ন হতে পারে DsP2 এবং সেক্ষেত্রে তার আকারটা হবে বর্গ সমতলীয়, বর্গ সমতলীয়। আবার কোঅর্ডিনেশন নম্বর যদি 5 হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কোঅর্ডিনেশন নম্বর 5 হলে সংকরায়ন হবে sp3d এবং তার আকৃতি হবে ত্রিকোণীয় বাই পিরামিড, যেটাকে বলা হয় ত্রিকোণীয় দ্বি পিরামিড, ত্রিকোণীয় দ্বি পিরামিড। আবার কোঅর্ডিনেশন নম্বর যদি 6 হয় তাহলে সংকরায়ন দুটো হতে পারে sp3d2 অথবা d2sp3, d2sp3 এবং সেক্ষেত্রে আকৃতিটা হবে অষ্টতলীয়, অষ্টতলীয়। ফলে ভ্যালেন্স ব্যান্ড থিওরির সাহায্যে একটা জটিল যৌগের তার ত্রিমাত্রিক গঠনটা কীরকম হবে সেটা কিন্তু ব্যাখ্যা করা যায়। দেখো, কোঅর্ডিনেশন নম্বর, সংকরায়ন এবং সংকরায়ন যে অরবিটালগুলোর সংকরায়ন ঘটলো সেই সংকরায়নের উপর ভিত্তি করে তারা কিন্তু একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি লাভ করে। ফলে এই তথ্যে আমরা কি পেলাম? সংকর অরবিটালগুলো ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থেকে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার লাভ করে এবং জ্যামিতিক আকারটা কীরকম হবে সেটা তার সংকরায়নের উপর, তার কোঅর্ডিনেশন নম্বরের উপর কিন্তু নির্ভর করবে। এটা হলো 4 নম্বর স্বীকার্য। আমরা 5 নম্বর স্বীকার্য যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সংকর অরবিটালগুলোর সাথে লিগ্যান্ডগুলোর অসমযোজী বন্ধন তৈরি হয়। ঠিক আছে, পঞ্চম মনে রাখবে লিগ্যান্ডের সঙ্গে সংকর অরবিটালগুলির অসমযোজী অর্থাৎ মনে রাখবে অসমযোজী বন্ধন গঠিত হয় এবং এর ফলে কি হয়? পরের স্টেটমেন্ট মনে রাখবে, এর ফলে কিন্তু ওই জটিল যৌগ একটি নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি লাভ করে। বোঝা গেছে? এবং শেষ যে স্টেটমেন্টটা মনে রাখবে, এই গঠন প্রক্রিয়ায় যদি বিজোড় ইলেকট্রন থাকে, বিজোড় ইলেকট্রন থাকলে চৌম্বক ধর্ম প্যারাম্যাগনেটিক হবে। আর যদি জোড় ইলেকট্রন থাকে, বিজোড় ইলেকট্রন না থাকে, জোড় ইলেকট্রন যদি থাকে, জোড় ইলেকট্রন থাকলে ডায়াম্যাগনেটিক হবে, ডায়াম্যাগনেটিক। এই হলো ভ্যালেন্স বন্ড তত্ত্বের মূল স্বীকার্য। বোঝা গেছে? তাহলে কি পেলাম বলো তো? সংক্ষেপে যদি ভ্যালেন্স ব্যান্ড থিওরি আমরা স্বীকার্যগুলোর বক্তব্যগুলো যদি একটু বুঝে নিতে চাই, আমরা কি পেলাম? 1 নাম্বার পেলাম কেন্দ্রীয় ধাতব পরমাণু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন বর্জন করে আয়নে পরিণত হবে। 2 নাম্বার তথ্য যেটা আমরা পেলাম সেটা হলো ফাঁকা অরবিটাল তৈরি করবে। 3 নাম্বার ফাঁকা অরবিটালগুলোর মধ্যে সংকরায়ন ঘটে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হবে। 4 নাম্বার অরবিটালগুলো ত্রিমাত্রিক দিকে বিন্যস্ত থেকে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার লাভ করবে। 5 নম্বর সেই নির্দিষ্ট জ্যামিতিক আকারটা কীরকম হবে সেটা কিন্তু নির্ভর করবে তার সংকরায়ন তথা কোঅর্ডিনেশন নম্বরের উপর, তাই কিনা বলো? এবং সেক্ষেত্রে আমরা দেখলাম লিগ্যান্ড আর ধাতুর মধ্যে অসমযোজী বন্ধন সৃষ্টি হবে এবং এই ধরনের অসমযোজী বন্ধনের মাধ্যমে জটিল যৌগ একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি লাভ করবে। আর এই গোটা গঠন প্রক্রিয়াটায় এই জটিল যৌগের মধ্যে যদি বিজোড় ইলেকট্রন উপস্থিত থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হবে, আর যদি বিজোড় ইলেকট্রন না থাকে তাহলে ডায়াম্যাগনেটিক হবে। ফলে আমরা চৌম্বক ধর্ম কিন্তু সহজে ব্যাখ্যা করতে পারি এবং সেই সঙ্গে একটা জটিল যৌগ নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি লাভ করে কেন সেই জিনিসটাও কিন্তু আমরা সহজে
সহজে ব্যাখ্যা করতে পারি। এখানে আরেকটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটা মনে রাখার চেষ্টা করবে। একটা স্টেটমেন্ট আছে, সেটা হলো এই জটিল যৌগ গঠন প্রক্রিয়ায়, জটিল যৌগ গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবে যে আভ্যন্তরীণ ডি এবং বহিস্থ ডি, হয় আভ্যন্তরীণ ডি সংকরায়নে অংশগ্রহণ করতে পারে অথবা বহিস্থ ডি অরবিটালও সংকরায়নে অংশগ্রহণ করতে পারে। এর উপর ভিত্তি করে জটিল যৌগগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, আভ্যন্তরীণ ডি অথবা বহিস্থ ডি। ফলে এই স্টেটমেন্টটা মনে রাখার চেষ্টা করবে, যদি n-1 ডি বা বহিস্থ ডি সংকরায়নে অংশ নিতে পারে, সংকরায়নে অংশ নিলে উৎপন্ন যৌগকে যথাক্রমে আভ্যন্তরীণ বা বহিস্থ কক্ষক ঘটিত জটিল যৌগ বলে। বোঝা গেছে? যদি আভ্যন্তরীণ ডি সংকরায়নে অংশগ্রহণ করে তাহলে যৌগটাকে বলা হবে আভ্যন্তরীণ কক্ষক ঘটিত জটিল যৌগ। আর যদি বহিস্থ ডি, বাইরের ডি, এন-ডি, বাইরের ডি সংকরায়নে অংশগ্রহণ করে তো উৎপন্ন জটিল যৌগটাকে বলা হবে বহিস্থ কক্ষক ঘটিত যৌগ। এটা আর একটা স্টেটমেন্ট মনে রাখবে। ফলে সামগ্রিকভাবে 7 থেকে 8টা আমরা স্টেটমেন্টের আকারে ভ্যালেন্স বন্ড তত্ত্বকে প্রকাশ করতে পারি। ভীষণ ইম্পর্টেন্ট একটা তথ্য। ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে কিন্তু তোমরা এই বিষয়টাকে একদম ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো। ভীষণ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হলো ভ্যালেন্স বন্ড থিওরি। তোমরা বলতে পারবে তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী সংকরায়ন বা কোঅর্ডিনেশন নম্বর যদি 5 হয় তাহলে উৎপন্ন যৌগটার জ্যামিতিক আকৃতি কীরূপ হবে? ভ্যালেন্স বন্ড তত্ত্বের স্বীকার্যগুলো তো দেখলাম, এবার ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে জটিল যৌগের গঠন কিভাবে ব্যাখ্যা করা যাবে, সেই জটিল যৌগের এই গঠন অর্থাৎ মূলত জটিল যৌগের জ্যামিতিক আকৃতি আর চৌম্বক ধর্ম আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করব। ওরকমই আমরা প্রথমে একটা যৌগ নিয়ে নিই। প্রথমে আমরা দেখব কোঅর্ডিনেশন নম্বর 4 এই ধরনের যৌগের গঠন ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন নিকেল, এই যৌগটার আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে গঠন ব্যাখ্যা করব। খানিকটা ম্যাথামেটিক্সের মতন, খুব সহজ, ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। এক্ষেত্রে দেখো কেন্দ্রীয় পরমাণু নিকেলের জারণ সংখ্যা 2। প্রথমে এটা বের করবো স্টেপ বাই স্টেপ, ভালো করে বুঝে নাও। জারণ সংখ্যা লিখে রাখলাম। এবার চলে আসো নিকেল, নিকেলের ইলেকট্রন বিন্যাস, নিকেল 28, তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে বলো তো? 3d8 4s2। আমরা ডি ব্লক এ ব্লকে এই ব্যাপারটা দেখেছি। 28 যদি হয় তাহলে এটা একদম ধ্রুবক 20 হবে এখানে, আর বাকিটা ডিতে থাকবে। ঠিক আছে, এবার এই যৌগে নিকেল +2তে আছে, +2 লিখব, নিকেল +2। তাহলে দুটো ইলেকট্রন বাইরে থেকে বেরিয়ে যাবে, ইলেকট্রন বিন্যাস হবে 3d8 4s0, 0 থেকে বেরিয়ে গেল, সেই সঙ্গে পি মনে রাখবে, p0, দরকার হলে পিটাও ড্র করতে হবে। এক্ষেত্রে একটা মনে রাখবে যে এই যে লিগ্যান্ড হিসাবে যে আছে, লিগ্যান্ডের তীব্র লিগ্যান্ড কিন্তু তীব্র লিগ্যান্ড, মৃদু লিগ্যান্ড, লিগ্যান্ডকে দুটো ভাগে ভাগ করি। ভালো করে শুনে নাও, ভ্যালেন্স বন্ড তত্ত্বে লিগ্যান্ডের তীব্রতা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, কিন্তু আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে গঠন ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা পরবর্তী একটা থিওরিতে তীব্র আর মৃদু লিগ্যান্ডের ধারণা আছে, সেখান থেকে আমরা এই কনসেপশনটাকে এখানে নিয়ে আসব আনঅফিসিয়ালি। মনে থাকবে, বারবার বলছি, ভ্যালেন্স বন্ড তত্ত্বে লিগ্যান্ডের তীব্রতার কোনো ধারণা পাওয়া যায় না, কিন্তু লিগ্যান্ডের তীব্রতা নিয়ে যদি আমি ভ্যালেন্স বন্ড তত্ত্বের উত্তরগুলো তৈরি করার চেষ্টা করি তাহলে অনেক সুবিধাজনক জায়গা থাকা যায়। ফলে ভ্যালেন্স বন্ড তত্ত্বে না, আমরা অন্য ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের একটা তথ্য এখানে নিয়ে আসব। সেটা হলো লিগ্যান্ডের তীব্রতার একটা ধারণা, যেমন সিএল মৃদু লিগ্যান্ড। এই ছোট্ট কথাটা আমরা রাফ কথার মতন ব্যবহার করব। মনে থাকবে কথাটা।
এবং এক্ষেত্রে যদি আমরা এবার লিগ্যান্ডের এর যে ড্র করতে হবে অরবিটালগুলো এবার কিন্তু ড্র করতে হবে। ফলে ডি অরবিটাল, 5টা ডি অরবিটাল আছে, এই 5টা ডি অরবিটাল, এখানে এস আছে একটা, এস ড্র করলাম, সেই সঙ্গে পি অরবিটাল 3টা, এইভাবেই ড্র করতে হবে। এসে ডিতে আছে 8টা ইলেকট্রন, দেখো 8টা ইলেকট্রন ড্র করলাম, 5, 6, 7, 8, বোঝা গেছে এই পর্যন্ত। এইভাবে হলো জোট। এবার কি করবে বলো তো, এ সংকরায়ন ঘটাবে। এক্ষেত্রে কোঅর্ডিনেশন নম্বর যেহেতু 4, ফলে হয় সংকরায়ন এসপি হবে, নাহলে ডিএসপি2 হবে। এক্ষেত্রে ইলেকট্রনের যুগ্মকরণ ঘটবে কি না এটাও একটা ফ্যাক্টর। আর ইলেকট্রনের যুগ্মকরণ লিগ্যান্ড ঘটায়, ফলে লিগ্যান্ড যদি তীব্র হয় তাহলে ইলেকট্রনের যুগ্মকরণ ঘটে, লিগ্যান্ড যদি তীব্র না হয় তাহলে ইলেকট্রনের যুগ্মকরণ ঘটে না। বোঝা গেছে? একদম এটা পারফেক্ট কথা নয়, আরও বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। তো এখানে যেহেতু আমি লিখে রেখেছি লিগ্যান্ডটা মৃদু, ফলে ইলেকট্রনের যুগ্মকরণ ঘটাতে পারবে না, ফলে সংকরায়ন যেটা হবে সেটা হলো এখান থেকে এই সংকরায়নটা হবে sp3। আর sp3 সংকরায়নের ফলে কি হবে, 4টা সংকর অরবিটাল তৈরি হবে। এই 4টা সংকর অরবিটাল তৈরি হলো, বোঝা গেছে? আর এখানে যে ডি অরবিটালগুলো ছিল সেই ডি অরবিটালগুলো যথারীতি থেকে গেছে। এই ডিতে যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলো থেকে গেছে, এবং এইভাবে ড্র করতে শিখতে হবে। আর এইখানে যে 4টা লিগ্যান্ড আছে সেই 4টা লিগ্যান্ড কিন্তু যুক্ত হবে, এবং 4টা লিগ্যান্ড অসমযোজী বন্ধন গঠন করবে কেন্দ্রীয় ধাতব পরমাণু ডি অরবিটালের সঙ্গে। এই হলো এই জায়গাটা শেষ। এবার আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো, তার গঠন প্রক্রিয়া, তার চৌম্বক ধর্ম। দেখো প্রথম যে কোশ্চিনটা আমি যদি লিখে রাখি, 1 নাম্বার কোশ্চিন, সেটা হলো সংকরায়ন। আর একটা কথা মাথায় রাখবে, সংকরায়ন যদি ভুল না হয় তাহলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু নির্ভুল হবে, ফলে সংকরায়ন sp3। 2 নাম্বার যেটা আমার প্রশ্ন উত্তর লাগবে, আকৃতি কি হবে, এবং আকৃতি হবে চতুস্তলকীয়। 3 নাম্বার প্রশ্নের উত্তর যেটা আমার লাগবে সেটা হলো চৌম্বক ধর্ম। আমরা জানি বিজোড় ইলেকট্রন যদি উপস্থিত থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হবে, আর যদি জোড় ইলেকট্রন উপস্থিত থাকে ডায়াম্যাগনেটিক হবে। এখানে দেখো বিজোড় ইলেকট্রন উপস্থিত আছে, ফলে প্যারাম্যাগনেটিক। বোঝা গেছে? সেই সঙ্গে আরেকটা প্রশ্নের উত্তর লাগবে চৌম্বক ভ্রামককে মিউ দিয়ে প্রকাশ করায়, এটা সমান √n × n+2bm, যেখানে bm হলো চৌম্বক ভ্রামকের একক, চৌম্বক ভ্রামকের একক বর ম্যাগনেটন, আর n হলো বিজোড় ইলেকট্রন সংখ্যা, ফলে বিজোড় ইলেকট্রন সংখ্যা 2 আছে, 2 × 2+2bm, ঠিক আছে? 2 2 4, 4 2 8 bm। এই হলো চৌম্বক ভ্রামকের মান, যেখানে n হলো বিজোড় সংখ্যা। বোঝা গেছে কি না বলো? আর এই 4টা প্রশ্নের উত্তর বলো। এবার তুমি এই জটিল যৌগটা তোমার কোন প্রশ্নের উত্তর লাগবে? এই জটিল যৌগটা যে তৈরি হলো সংকরায়ন কেন্দ্রীয় পরমাণুর sp3, জটিল যৌগটা যে মডেলটা তৈরি করবে ত্রিমাত্রিক বিন্যাস, জ্যামিতিক আকৃতিটা কীরূপ হবে, চতুস্তলকীয়। এই চৌম্বক ধর্ম কি দেখাবে, ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক। চৌম্বক ভ্রামকের মান কত হবে, √8। আমরা এই 4টা প্রশ্নের উত্তরই আমাদের দিতে শিখতে হবে। এইভাবে আরেকবার আমি বলছি, প্রথম যৌগ হিসাবে নিকেল, কেন্দ্রীয় পরমাণু নিকেলের ইলেকট্রন বিন্যাস হলো এটা। এই জটিল যৌগে নিকেল +2 জারণ স্তর আছে, +2 জারণ স্তরে ইলেকট্রন বিন্যাস হলো এটা। সেই ইলেকট্রনগুলো অরবিটালগুলোর স্ট্রাকচার হলো এটা। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর যুগ্মকরণ ঘটাতে পারে না, কারণ লিগ্যান্ডটা মৃদু, অর্থাৎ যুগ্মকরণ ঘটে না। কিন্তু আমি ভ্যালেন্স বন্ড তত্ত্বে লিগ্যান্ড তীব্র না মৃদু এটা বলতে পারি না, সেই জন্য আমি কিন্তু এটা লিখে রেখেছি এদিকে,
বোঝা গেছে? আমি আমার সুবিধার জন্য, নিজে বোঝার জন্য লিখে রেখেছি যে এটা মৃদু হওয়ায় যুগ্মকরণ ঘটাতে পারেনি, ফলে ভিতরের এই অরবিটালগুলো সংকরায়নে অংশগ্রহণ করবে না, এই 4টা অরবিটাল অংশগ্রহণ করবে, সংকরায়নটা হবে sp3। বোঝা গেছে? এক্ষেত্রে একটা আমরা যেটাকে কাজে লাগাবো সেটাকে এখানে আমি লিখে রাখি, সংকরায়নের উপর ভিত্তি করে যে আকৃতি, সেই আকৃতিটা কিন্তু মনে এখানে আমরা এটাকে কাজে লাগাবার চেষ্টা করব খুব সহজে, যাতে আমরা বলতে পারি। যেমন সংকরায়ন যদি হয় sp3, তাহলে চতুস্তল কী হবে? চতুস্তল কী হবে? মাথায় কথাটা, চতুস্তল কী হবে? সংকরায়ন যদি dsp2 হয় তাহলে বর্গ সমতলীয় হবে, বর্গ সমতলীয়, সমতলীয়। সংকরায়ন যদি, মনে রাখবে, সংকরায়ন যদি sp3d হয় তাহলে ত্রিকোণীয় দ্বিপিরামিড হবে, ত্রিকোণীয় দ্বিপিরামিড, দ্বিপিরামিড। আর সংকরায়ন যদি sp3d2 বা d2sp3 হয়, মনে থাকবে, তাহলে সেক্ষেত্রে হবে অষ্টতলীয়, অষ্টতলীয়। এই জায়গাটুকু মনে রাখলে আমরা খুব সুবিধাজনক জায়গা থাকবো। আমরা পরের যৌগ নিয়ে এবার পরের যৌগটার গঠন প্রক্রিয়া দেখব। নেক্সট যৌগ কোঅর্ডিনেশন নম্বর 4, এরকম আরেকটা যৌগের গঠন প্রক্রিয়া আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং এই হলো ভ্যালেন্স ব্যান্ড থিওরির অ্যাপ্লিকেশন। বিভিন্ন জটিল যৌগ গঠন ব্যাখ্যা আমরা দেখব ভ্যালেন্স ব্যান্ড থিওরির অ্যাপ্লিকেশন থেকে। এবার আমরা যেটা নিব, এই যৌগটার ক্ষেত্রে ব্যাখ্যা করার চেষ্টা করব। নিকেলের আরেকটা যৌগ, এই যৌগটা। বলো তো এই যৌগটার গঠন ব্যাখ্যা করা যাবে তো? শুরু করি একদম ম্যাথামেটিক্স। পর স্টেপগুলো দেখো। নিকেল, নিকেল কেন্দ্রীয় পরমাণু, নিকেলের যে ইলেকট্রন বিন্যাস আমরা কি পেলাম? নিকেল 28, 3d8, 4s2। এই যৌগে নিকেল +2 জারণ স্তরে আছে, তাহলে নিকেল +2 জারণ স্তরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? 3d8, 4s থেকে ইলেকট্রন দুটো বেরিয়ে গেল, 4p0। আগেরটার মতনই, এবং আরও কয়েকটা আমি দেখাবো, তোমরা একটু বুঝে নাও পর স্টেপগুলো। প্রথমে জারণ সংখ্যা লিখবো, তারপর সাধারণ ইলেকট্রন বিন্যাস, তারপর ওই জটিল যৌগে আয়নের ইলেকট্রন বিন্যাস। এবার ছবি ড্র করব। ডি অরবিটালের জন্য 5টা আছে, আর এসের জন্য 1টা, আর পি এর জন্য 3টা। ঠিক আছে, দেখো ডিতে 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন ড্র করলাম, 5, 6, 7, 8 ফাঁকা আছে। এবার দেখো লিগ্যান্ড আছে CN, যুগ্মকরণ ঘটবে কি না? দেখো কোঅর্ডিনেশন নম্বর যদি 4 হয় তাহলে হয় সংকরায়ন কি হবে? sp3 নাহলে dsp2। কোনটা হবে বলো তো? sp3 হবে না dsp2 হবে? অর্থাৎ dsp2 কথাটা মানে হলো ভিতরের ডি সংকরায়নে অংশগ্রহণ করতে পারবে কিনা। তো যদি ইলেকট্রনের যুগ্মকরণ ঘটাতে পারে তাহলে ভিতরের ডি অংশগ্রহণ করবে, যুগ্মকরণ ঘটাতে না পারলে করবে না। তো দেখো এখানে CN যে লিগ্যান্ডটা আছে, CN লিগ্যান্ড হলো তীব্র লিগ্যান্ড, তীব্র লিগ্যান্ড। তো তীব্র হলে কি হবে? ইলেকট্রনের যুগ্মকরণ ঘটাবে, ফলে এই লিগ্যান্ডটা কিন্তু ইলেকট্রনের যুগ্মকরণ ঘটাবে, ইলেকট্রনের যুগ্মকরণ ঘটবে। যুগ্মকরণ ঘটার ফলে কি দাঁড়াবে ছবিটা? তাহলে ইলেকট্রনের যুগ্মকরণের ফলে কি দাঁড়ালো? এই এবার এটা সংকরায়ন ঘটবে, একটা dsp2, এই সংকরায়নটা হবে, এবং এই সংকরায়নের ফলে 4টা অরবিটাল তৈরি হবে। আর এইদিকে 4টা অরবিটাল পড়ে থাকবে, 4টা অরবিটালে 2টো করে আছে, আর এইদিকে 4টা লিগ্যান্ড ইলেকট্রন জোড় দান করবে। এই হয়ে গেল গঠন প্রক্রিয়া। তাহলে এক্ষেত্রে যেহেতু লিগ্যান্ড তীব্র, ফলে ইলেকট্রনের যুগ্মকরণ ঘটালো এবং ভিতরে ডি ব্যবহার করার মাধ্যমে এই সংকরায়নটা ঘটালো।
এবং সংকরায়ন এটা ঘটাবার ফলে তার জ্যামিতিক আকৃতি কিন্তু আর চতুস্তলকীয় হলো না, সেক্ষেত্রে বর্গ সমতলীয় হবে। ফলে আমরা প্রশ্নগুলো উত্তর দিব। বলো এবার এই যে জটিল যৌগটার গঠন প্রক্রিয়া দেখলাম, সংকরায়ন বলো কি হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এবার খুব সহজে দিতে পারবো। DsP2 সংকরায়ন যদি DsP2 হয় তাহলে আকৃতি কি হবে বলো তো, বর্গ সমতলীয়। বর্গ সমতলীয় হলো। এই গঠন প্রক্রিয়ায় বিজোড় ইলেকট্রন কোথাও আছে দেখো, সিঙ্গেল বিজোড় ইলেকট্রন আছে কোথাও, সব জায়গায় জোড় জোড় ইলেকট্রন। ফলে বিজোড় ইলেকট্রন না থাকায় চৌম্বক ধর্ম কি হবে, ডায়াম্যাগনেটিক হবে। আর চৌম্বক ধর্ম যদি ম্যাগনেটিক হয় তাহলে n এর মান 0 হবে, অর্থাৎ এই যে ফর্মুলাটা আছে n × n+2bm, এখানে n এর মান 0, n এর মান 0 হলে চৌম্বক ভ্রামক 0 হবে। ফলে আমরা খুব সহজে আমার এই 4টা প্রশ্নের উত্তরই লাগবে জটিল যৌগের ভ্যালেন্স ব্যান্ড তথ্যের সাহায্যে ব্যাখ্যা করার জন্য, এবং এই 4টা আমরা প্রশ্নের উত্তর খুব সহজে কিন্তু একই রকমভাবে ম্যাথামেটিক্সের মতন আমরা এখান থেকে তৈরি করতে পারি। আমরা আর একটা যৌগ দেখব, কোঅর্ডিনেশন নম্বর 4। সেই যৌগটার ক্ষেত্রে বলো দেখি কীরকম গঠনটা কীরকম হওয়া উচিত। কোঅর্ডিনেশন নম্বর 4 এরকম আর একটা আমরা যৌগ নিচ্ছি এবং সেই যৌগটার ক্ষেত্রে গঠন প্রক্রিয়া আমরা বলার চেষ্টা করব। কোঅর্ডিনেশন নম্বর যদি 4 হয় তাহলে হয় sp3 সংকরায়ন হবে, নাহলে হবে DsP2। বলো দেখি এর গঠনটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, এই যৌগটার গঠন ভ্যালেন্স ব্যান্ড তথ্যের সাহায্যে। তো প্রথম ধাপ কি বলো তো, প্রথমে জারণ সংখ্যা বের করব। দেখতে পাচ্ছ এখানে Cl -2 আছে, তাহলে এর জারণ সংখ্যা +2, 1 নম্বর। এবার চলে আসো জিঙ্কের, দেখো জিঙ্ক কি 30, কি হবে ইলেকট্রন বিন্যাস 3d10 4s2 হয়ে গেল। এবার এখানে জিঙ্ক +2তে আছে, তাহলে Zn+2 ইলেকট্রন বিন্যাস কি হবে 3d10, এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে 4s0 4p0। এক্ষেত্রে Cl লিগ্যান্ড আছে, Cl লিগ্যান্ড মৃদু লিগ্যান্ড, ফলে যুগ্মকরণ ঘটাতে পারবে না। আন্দাজ করতে পারি যুগ্মকরণ ঘটবে কি ঘটবে না, লিগ্যান্ডের তীব্রতা থেকে খানিকটা আন্দাজ করা যায়। ঠিক আছে, এবার ছবিগুলো যদি ড্র করি, দেখো এটা হলো s অরবিটাল আর 3টা হলো p অরবিটাল। এই 10টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 ফাঁকা আছে দেখো। এবার বলো তো ইলেকট্রনের যুগ্মকরণই আছে, ইলেকট্রনের কি যুগ্মকরণ ঘটবে, d অরবিটাল ব্যবহার করতে পারবে। DsP2 d অরবিটাল সংকরায়নে d অরবিটাল ফাঁকাই নেই, ফলে এক্ষেত্রে d অরবিটাল ব্যবহার করতে পারবে না। ফলে সংকরায়ন যেটা হবে সেটা হবে sp3, এবং sp3 সংকরায়নের ফলে 4টা সংকর অরবিটাল তৈরি হবে। আর এই 4টা সংকর অরবিটাল 4টা কি করবে, Cl 4টা অসমযোজী বন্ধন ইলেকট্রন জোড় দানের মাধ্যমে তৈরি করবে। এখানে 5টা অরবিটালেই ইলেকট্রন ভর্তি থাকবে, এবং এই গঠন প্রক্রিয়ায় কি হবে, চৌম্বক ধর্ম, কোনো বিজোড় ইলেকট্রন না থাকায় চৌম্বক ধর্ম। তাহলে 4টা প্রশ্নের উত্তর আমরা সহজে দিতে পারবো। বলা যাবে কি হবে বলো, সংকরায়ন দেখতে পাচ্ছ sp3, আকৃতি কি হবে, সংকরায়ন যদি sp3 হয় তাহলে আকৃতি কি হবে, চতুস্তলকীয়। ঠিক আছে, চৌম্বক ধর্ম কি হবে, ডায়াম্যাগনেটিক, যেহেতু বিজোড় ইলেকট্রন নেই ডায়াম্যাগনেটিক। আর যদি বিজোড় ইলেকট্রন না থাকে ডায়াম্যাগনেটিক, তাহলে চৌম্বক ভ্রামক কি হবে, 0 হবে। ফলে খুব সহজে কিন্তু আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর অনেক সহজে আমরা কিন্তু দিতে পারি। এই কথা বোঝা গেছে। তো এই যে কেন্দ্রীয় ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাস সেটাও কিন্তু করতে শিখতে হয়। তো তোমরা বলতে পারবে বলো তো ক্রোমিয়াম যে 24 এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে, ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস কি হবে বলো। আমরা এবার কোঅর্ডিনেশন নম্বর 6 এরকম জটিল যৌগের গঠন ভ্যালেন্স ব্যান্ড তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করব। কিন্তু তার আগে যে কয়েকটা যৌগ কোঅর্ডিনেশন নম্বর 4-এর ভ্যালেন্স ব্যান্ড থিওরি অনুযায়ী গঠন দেখা হলো, সেটা বোঝাতে পেরেছি তো? না বুঝতে পারলে অসুবিধার কিচ্ছু নেই, আমরা আরও গঠন প্রক্রিয়া দেখবো, একই প্যাটার্ন, শুধু কোঅর্ডিনেশন নম্বরটা চেঞ্জ হবে। এরকম আমরা একটা যৌগ নিচ্ছি, দেখো যেমন যৌগটা কোবাল্ট আর অ্যামোনিয়া ঘটিত যৌগ,
কোঅর্ডিনেশন নম্বর 6। তো কোঅর্ডিনেশন নম্বর যদি 6 হয় তাহলে হয় সংকরায়ন হবে sp3d2 অথবা d2sp3, কিন্তু গঠন একটাই অষ্টতলীয়। ফলে কোঅর্ডিনেশন নম্বর যদি 6 হয় তাহলে গঠনটা অষ্টতলীয় হবেই, কিন্তু সংকরায়নটা d2sp3 হতে পারে অথবা sp3d2 হতে পারে। সেটা নির্ভর করবে লিগ্যান্ডের তীব্রতা এবং তাদের গঠন প্রক্রিয়ার উপর। আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে সেটাই দেখাবার চেষ্টা করব সেক্ষেত্রে কী হবে। তো আগে আমরা যথারীতি দেখে নাও, এখানে আমরা যে গঠন প্রক্রিয়াটা, সেই গঠন প্রক্রিয়াটা প্রথমে জারণ সংখ্যা বের করে নাও, 3 হয়ে গেল, বোঝা গেছে। এরপরে আমরা চলে যাব কবাল্ট। বলো তো কবাল্টের কত? কবাল্ট 27, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? 3d7 4s2। এবার এক্ষেত্রে কবাল্ট 3 আছে, কবাল্ট 3 3টা ইলেকট্রন বাদ যাবে, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? ইলেকট্রন বিন্যাস হবে 3d6। এবং এক্ষেত্রে যেহেতু কোঅর্ডিনেশন নম্বর 6, ফলে 6টা অরবিটাল কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করবে। সেই সঙ্গে এই যে এর অ্যামোনিয়া যে লিগ্যান্ড হিসাবে, এটা কিন্তু তীব্র লিগ্যান্ডের আচরণ করে, ঠিক আছে। এবার দেখো আমরা যদি ছবিগুলো ড্র করি তাহলে ছবি কীরকম হবে? 1 2 3 4 5, তারপরে 4s0 4p0, এদেরকে প্রয়োজন হতে পারে, আমরা সেই জন্য লিখে রাখছি। এই 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। এবার ইলেকট্রনের যুগ্মকরণ যদি ঘটে, ডি অরবিটাল যদি ব্যবহার করতে পারে, ফাঁকা তৈরি করতে পারে, তাহলে সংকরায়ন হবে d2sp3। আর যদি ডি অরবিটাল না ব্যবহার করতে পারে তাহলে সংকরায়ন হবে sp3d2। সংকরায়নের উপর কিন্তু তার চৌম্বক ধর্ম, তার জ্যামিতিক প্যাটার্নটা নির্ভর করবে। ফলে সংকরায়নটা হলো আসল পয়েন্ট। সংকরায়ন ভুল হলে বাকি প্রশ্ন উত্তর ভুল হবে। তাহলে চলে আসো, যেহেতু এটা তীব্র লিগ্যান্ড, ফলে এ কিন্তু যুগ্মকরণ ঘটাবে, এবং যুগ্মকরণের ফলে এই যুগ্মকরণ ইলেকট্রনের যুগ্মকরণ ঘটবে এবং কি তৈরি হবে? তাহলে এই যুগ্মকরণ হবে এবং এদের মধ্যে সংকরায়ন হবে। দুটো ডি, তাহলে d2 একটা s আর 3টা p, ফলে সংকরায়ন হবে d2sp3 এবং d2sp3 সংকরায়নের ফলে 6টা সংকর অরবিটাল তৈরি হবে। এই 6টা সংকর অরবিটালে 6টা অ্যামোনিয়া নিঃসঙ্গী ইলেকট্রন জোড়ের মাধ্যমে অসমযোজী বন্ধন তৈরি করবে। এই আর এখানে 3টা অরবিটাল পড়ে থাকবে, ইলেকট্রন পূর্ণ 3টা ডি অরবিটাল। এই হলো গঠন প্রক্রিয়া কোঅর্ডিনেশন নম্বর 6। 4-এর সাথে কোনো পার্থক্য নেই, 4-এ 4টা সংকর অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করেছিল। কোঅর্ডিনেশন নম্বর 6-এ 6টা অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে। সেই 6টা অরবিটালের ক্ষেত্রে ডি অরবিটালগুলো সংকরায়নে অংশগ্রহণ করতেও পারে, নাও করতে পারে। ইলেকট্রনের যুগ্মকরণ ঘটতে পারে, নাও ঘটতে পারে, সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করবে। যেমন এক্ষেত্রে ইলেকট্রনের যুগ্মকরণ ঘটলো, যুগ্মকরণ যেহেতু লিগ্যান্ডটা তীব্র এবং যুগ্মকরণের সুযোগ ছিল, তীব্র হলেও কিন্তু শুধু হবে না, তার সুযোগ থাকতে হবে। এবার প্রশ্নগুলোর উত্তর বলো। সংকরায়ন বলো, কি হলো সংকরায়ন? d2sp3। আর কোঅর্ডিনেশন নম্বর যদি 6 হয় তাহলে সেক্ষেত্রে তো আকার একটাই হয়, সেটা হলো অষ্টতলীয়। এক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। এবং দেখো গোটা গঠন প্রক্রিয়া কোথাও বিজোড় ইলেকট্রন নেই, না থাকার জন্য কি হবে? ডায়াম্যাগনেটিক হবে। আর ডায়াম্যাগনেটিক যদি হয় তাহলে সেক্ষেত্রে চৌম্বক ভ্রামক 0 হবে। ফলে এই প্রশ্নগুলোর উত্তর তো আমার মুহূর্তের মধ্যে হয়ে যাবে যদি আমি গঠন প্রক্রিয়াটা দেখিয়ে নিতে পারি। বোঝা গেছে? আমরা আর একটা কোঅর্ডিনেশন নম্বর 6, তাহলে আর একটা দেখে নিই। কোঅর্ডিনেশন নম্বর 6 এইরকম একটা জটিল যৌগের গঠন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এবং এই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কোঅর্ডিনেশন নম্বর 6 এইরকম একটা জটিল যৌগ। বোঝা গেছে? যেমন মনে করো FeF6, বলো এটা দেখে নিব, ঠিক আছে। এক্ষেত্রে
শুরুটা আমরা যেভাবে শিখলাম একদম একই রকমভাবে দেখে নেব। দেখো এর জারণ সংখ্যা 3, জারণ সংখ্যা বের করতে আগের ক্লাসে আমরা দেখেছি। এক্ষেত্রে আয়রনের ইলেকট্রন বিন্যাস, আয়রন 26, ইলেকট্রন বিন্যাস কী হবে 3d6 এবং 4s2, তাই কিনা বলো? ঠিক আছে, এবার এখানে আয়রন আছে 3-তে আছে 3+, তাহলে 3টা ইলেকট্রন বাদ দিলে কি হবে 3d5, 4s0, 4p0। ছবি ড্র করি। এই হলো ডি অরবিটালের 5টা অরবিটাল, 5টা ইলেকট্রনের মধ্যে আছে 5টা ইলেকট্রন, 4s0, 4p0। বোঝা গেছে? এক্ষেত্রে যে লিগ্যান্ড, সেই লিগ্যান্ড কিন্তু ফ্লোরিন, মৃদু লিগ্যান্ড। বোঝা গেছে? ফলে ফ্লোরিনের পক্ষে ইলেকট্রনের যুগ্মকরণ ঘটানো কিন্তু সম্ভব না, যদিও এদের যুগ্মকরণের সম্ভাবনা আছে, কিন্তু ফ্লোরিন এই যুগ্মকরণ ঘটাতে পারবে না। এই কথা বোঝা গেছে? তো যুগ্মকরণ যদি ঘটাতে না পারে তাহলে আমার সংকরায়নের জন্য, যেহেতু কোঅর্ডিনেশন নম্বর 6, ফলে 6টা অরবিটাল দরকার। এখানে দেখতে পাচ্ছ 4টা অরবিটাল আছে, এদের মধ্যে তো যুগ্মকরণ ঘটাতে পারবে না, সেজন্য পরবর্তী যে আমাদের যে 4d আছে সেই 4dও কিন্তু লাগবে। এই কথা বোঝা গেছে? 4d এইদিকে চলে গেছে, আমি 2টো নিলাম, বাকিগুলো আর লিখলাম না, বা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 3টে আছে, আর এখানে যে ডি অরবিটাল আছে সেই ডি অরবিটালগুলো এই 4d। তাহলে সংকরায়নের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা হবে কি হবে, একটা এস, 3টা পি আর 2টো ডি, এই পর্যন্ত হবে সংকরায়ন, এবং সংকরায়নটার নাম হবে sp3d2। একটা এস, 3টা পি, 2টো ডি, ফলে সংকরায়ন হবে sp3d2 এবং 6টা সংকর অরবিটাল তৈরি হবে, 1 2 3 4 5 6, এবং 6টা অরবিটালে কি করবে, 6টা ফ্লোরিন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করবে, এবং সেক্ষেত্রে অসমযোজী বন্ধন তৈরি হবে। আর এখানে যে অরবিটালগুলো ছিল ডি অরবিটালে, সেই 5টা অরবিটালেই থাকবে, 5টা অরবিটালেই একটা একটা করে ইলেকট্রন থাকবে, ফলে ইলেকট্রনের যুগ্মকরণ এক্ষেত্রে ঘটবে না, মৃদু লিগ্যান্ড যুগ্মকরণ ঘটাতে পারবে না। এবার সব প্রশ্নের উত্তর দিতে পারবে তোমরা নিজেরাই বলো। সংকরায়ন কী হবে, sp3d2, যেহেতু কোঅর্ডিনেশন নম্বর 6, ফলে সংকরায়ন sp3d2 হলেও আকার হবে অষ্টতলীয়, ফলে এই জটিল যৌগটার আকার হবে অষ্টতলীয়, এবং গঠন প্রক্রিয়া দেখো বিজোড় ইলেকট্রন আছে, ফলে প্যারাম্যাগনেটিক হবে, হবে কিনা বলো। এবং চৌম্বক ভ্রামকের মান কত হবে, n × n+2bm যদি হয় তাহলে n এর মান 5, বিজোড় ইলেকট্রন সংখ্যা 5, ফলে √5 × 5 + 2bm সমান 35bm। এই হলো চৌম্বক ভ্রামকের মান। আর আমরা এই হলো গঠন প্রক্রিয়া, খুব সহজে ব্যাখ্যা করা যায়, অসুবিধার কিচ্ছু নেই। তো বোঝা গেছে? এরকম আমরা বেশ কিছু যৌগের গঠন কিন্তু খুব সহজে ব্যাখ্যা করতে পারি। আমরা আরও কোঅর্ডিনেশন নম্বর 6 যৌগ দেখে নিই আরেকটা, সেক্ষেত্রে গঠন প্রক্রিয়া আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি দেখো। এবার আমরা দেখব, তো বোঝা গেছে তো, এইভাবে কিন্তু আমরা গঠন প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করতে পারি। একের পর এক যৌগ, বইতে যে যৌগগুলো আছে প্র্যাকটিস করে নিবে। এবার আমরা দেখব কোঅর্ডিনেশন নম্বর 5। এরকম একটা যৌগ নিব, যেমন মনে করো পেন্টাকার্বনিল আয়রন, এই যৌগটার গঠন ব্যাখ্যা করব। কোঅর্ডিনেশন নম্বর দেখতে পাচ্ছ 5, এবং কোঅর্ডিনেশন নম্বর যদি 5 হয় তাহলে সংকরায়ন হবে sp3d এবং গঠন হবে ত্রিকোণীয় দ্বিপিরামিড। আমরা এই গঠনটাই ব্যাখ্যা করার চেষ্টা করব ভ্যালেন্স ব্যান্ড তত্ত্বের সাহায্যে। ঠিক আছে? তো দেখো আয়রন 26, 3d6, 4s2। এখানে আয়রন কিন্তু 0-তে আছে, ফলে আয়রন যদি 0-তে থাকে তাহলে আয়রনের ক্ষেত্রে আমরা একই রকম ইলেকট্রন বিন্যাস থাকবে। এক্ষেত্রে আমরা ড্র করে নিব ছবিটা। 1 2 3 4 5 6, আর 4 এসে আছে 2টো, আর এইদিকে কিন্তু 4p এই অবস্থায় আছে। যেহেতু 0 জারণ স্তরে আছে, জারণ সংখ্যা বের করতে জানো তো, না হলে ভিডিও দেখে নিবে, জারণ সংখ্যা বের করতেই হবে। এবার আয়রন যেই মুহূর্তে এই জটিল যৌগে উত্তেজিত অবস্থায়, আয়রনের এক্সাইটেড অবস্থায় কিন্তু কি হবে, এই ইলেকট্রনগুলোর যুগ্মকরণ ঘটবে, কারণ এই লিগ্যান্ড তীব্রতম
তীব্রতম লিগেন্ড, ফলে এর যুগ্মকরণ কিন্তু ঘটাবেই। এবং যুগ্মকরণে যে ঘটবে, দেখো এখানে 2টা ইলেকট্রন আছে আর এখানে 6টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রনের কিন্তু যুগ্মকরণ ঘটবে। বোঝা গেছে কথাটা? এদের কিন্তু যুগ্মকরণ ঘটবে। এটা এসে এখানে ঢুকবে, একটা এসে এখানে ঢুকবে, আরেকটা এসে এখানে ঢুকবে, এবং সবগুলোর যুগ্মকরণের ফলে এইরকম একটা ছক তৈরি হবে। দেখো, ঠিক আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, এই যুগ্মকরণ ঘটবে। 8টা ইলেকট্রনে যুগ্মকরণ ঘটবে। বোঝা গেছে? এর ফলে কি হবে? এই সংকরায়ন, এই জায়গাটা সংকরায়ন হবে কি, DsP3। ফলে সংকরায়নটা হবে DsP3 বা sp3 যাই বলো, 5টা সংকর অরবিটাল তৈরি হবে। 1 2 3 4 5, এবং 5টা সংকর অরবিটালে 5টা CO বন্ধন তৈরি করবে। এই, আর এখানে 4টা অরবিটাল ইলেকট্রন পূর্ণ থাকবে। এই হলো গঠন প্রক্রিয়া। কোঅর্ডিনেশন নম্বর 5, পেন্টাকার্বনিল আয়রনের গঠন প্রক্রিয়া দেখো। এবার প্রশ্নগুলোর উত্তর বলো, আমি লিখছি, তোমরা বলো কি হবে। সংকরায়ন কি হবে? DsP3 বা sp3 D যাই বলো। আকৃতি কি হবে? লেখা আছে ত্রিকোণীয় দ্বিপিরামিড, ত্রিকোণীয় দ্বিপিরামিড। গঠন প্রক্রিয়া বলো তো, বিজোড় ইলেকট্রন কোথাও আছে? বিজোড় ইলেকট্রন নেই, ফলে কি হবে? ডায়াম্যাগনেটিক হবে, আর সেক্ষেত্রে চৌম্বক ভ্রামক 0 হবে। খুব সহজে আমরা বলে দিতে পারি, এবং প্রতি ক্ষেত্রে একই প্যাটার্নে বলা হচ্ছে, ফলে অসুবিধার কিছু নেই। তো সবগুলো বলতে পারা যাবে, খুব সহজে বলা উচিত। ঠিক আছে, আমরা এবার স্পেশাল কিছু গঠন আছে, সেই স্পেশাল কিছু গঠন একটু দেখে নেওয়ার চেষ্টা করব। যে স্পেশাল গঠন আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম হওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু তোমরা বলতে পারবে, আমরা যদি জটিল যৌগ এরকম কিছু মনে করো, কিছু জটিল যৌগ নিলাম, এবং সেই জটিল যৌগের ক্ষেত্রে যে মনে করো এই জটিল যৌগ NiNH3 বুঝে গেছে? এই যে জটিল যৌগটা আছে, এই জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন বলো তো কী হবে? সংকরায়ন। সংকরায়ন কী হবে? এই জটিল যৌগটার কেন্দ্রীয় পরমাণু নিকেলের সংকরায়ন কী হবে? আমরা এবার স্পেশাল কিছু গঠন দেখে নিব। স্পেশাল গঠন বা ব্যতিক্রম গঠনও বলতে পারি। মনে রাখার জন্য আমরা ব্যতিক্রম হিসাবে ধরে নিতে পারি। ব্যতিক্রম কিছু গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন ওরকমই একটা যৌগ হলো টেট্রাকার্বনিল নিকেল। এই যৌগটারই গঠন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, একটু অন্য টাইপের। সেই জন্য আমি বলছি মনে রাখার সুবিধার জন্য ব্যতিক্রম। তো নিকেল চলে আসো, নিকেল 28, আমরা জানি নিকেল 28 3D8 4s2, এই হলো নিকেল। এখানে নিকেল কিন্তু 0 জারণ অবস্থায় আছে। তো নিকেল যদি 0 জারণে থাকে, নিকেল 0 জারণে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ইলেকট্রন বিন্যাসটাই হবে। ফলে এটাকে যদি আমরা ড্র করি, তাহলে ছবিটা ঠিক কীরকম হবে? কোঅর্ডিনেশন নম্বর 4, হয় সংকরায়ন sp3 হবে, নাহলে DsP2 হবে, তাই কি না বলো? এবং এক্ষেত্রে আমরা দেখব কীরকম গঠন প্রক্রিয়াটা হয়। যেহেতু ব্যতিক্রম বলেছি, ফলে ব্যতিক্রমভাবেই মনে রাখার চেষ্টা করতে হবে। গতানুগতিকভাবে এর গঠন প্রক্রিয়াটা ব্যাখ্যা করলেই ভুল হওয়ার সম্ভাবনা আছে। ফলে যৌগটার নাম দিয়ে ব্যতিক্রমভাবে ব্যাখ্যা করারই চেষ্টা করতে হবে। দেখো এখানে কি আছে? 8 আছে, 1 2 3 4 5 6 7 8, আর এখানে আছে 2। কিভাবে সংকরায়নটা ঘটবে? যেহেতু কোঅর্ডিনেশন নম্বর 4, হয় সংকরায়ন হবে sp3, না হলে হবে DsP2। কোনটা হবে? সেক্ষেত্রে মনে রাখবে, এক্ষেত্রে যে লিগ্যান্ড আছে, এই লিগ্যান্ডটা কিন্তু তীব্রতম। আরও একবার বলেছি, এটা তীব্রতম, এ যুগ্মকরণ ঘটাবেই। আনঅফিসিয়াল কথা বারবার বলছি, ক্যাচ করার জন্য ভ্যালেন্স ব্যান্ড থিওরিতে লিগ্যান্ডের তীব্রতার কোনো উল্লেখ নেই, কিন্তু যাতে আমাদের কাছে এটা সরলীকরণ, জলের মতন মনে হয়, জলের মতন করে আমরা যাতে এর গঠনটা ব্যাখ্যা করতে পারি, সেই জন্য পরের থিওরিটার থেকেই একটা কনসেপশন আমি আগে নিয়ে চলে এসেছি, এবং খুব
আলাদাভাবে সেটাকে নিজে নিজে মনে রাখার চেষ্টা করব যে এটা তীব্রতম লিগ্যান্ড হওয়ায় যুগ্মকরণ কিভাবে যুগ্মকরণ ঘটাবে বলো তো? এই কথা বোঝা গেছে? এ কি করবে, এই যে ইলেকট্রনগুলো এইখানে পাঠিয়ে দিয়ে যুগ্মকরণ ঘটাবে, একটু আলাদা টাইপের, কোনো ইলেকট্রন বেরিয়ে যাবে না। তাহলে কি হবে বলো তো? নিকেল এক্সাইটেড অবস্থায় অর্থাৎ বিক্রিয়া করার মুহূর্তে তার ইলেকট্রন বিন্যাসটা এইভাবে সজ্জিত হবে 1 2 3 4 5 6 7 8 9 10, আর এটা ফাঁকা হবে, আর এটা ফাঁকা হবে, এবং এদের মধ্যে সংকরায়ন হবে, এবং সংকরায়নটা হবে sp3। ফলে কি হবে? 4টা সংকর অরবিটাল তৈরি হলো, 4টা সংকর অরবিটালে 4টা কার্বনিল যুক্ত হবে, এবং 4টা কার্বনিল যুক্ত হয় এই গঠনটা হবে, আর এইদিকে 5টাই কিন্তু ভর্তি থাকবে, 5টায় ভর্তি থাকবে। ফলে গঠন প্রক্রিয়ায় কোনো বিজোড় ইলেকট্রন থাকবে না। 4টা প্রশ্নের উত্তর আমরা সহজে দিতে পারবো। যেমন সংকরায়ন হবে sp3, আকৃতি হবে চতুস্তলকীয়, বোঝা গেছে? আর চৌম্বক ধর্ম হবে ডায়াম্যাগনেটিক, যেহেতু বিজোড় ইলেকট্রন নেই, আর চৌম্বক ভ্রামক হবে 0। এ তো মুহূর্তের মধ্যে উত্তর দিতে পারবো গঠন প্রক্রিয়াটা যদি আমরা বলতে পারি। এই কথা বোঝা গেছে? আমরা আর একটা এই ধরনের ব্যতিক্রম ধর্মী আর একটা গঠন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব, যাতে সহজে এই ধরনের গঠন কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। এই কথা বোঝা গেছে? দেখো, আর একটা গঠন প্রক্রিয়া আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো ব্যতিক্রম ধর্মী যারা ব্যতিক্রমীভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, যাতে নির্ভুলভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এরকম আরেকটা যৌগ আমি বলছি, সেই যৌগটার গঠন প্রক্রিয়া আমরা একটু দেখে নিব। যেমন একটা কপারের যৌগ টেট্রাএমিন, এই যৌগটার ক্ষেত্রে আমরা কিন্তু কি করব, এই গঠন ব্যাখ্যা করার চেষ্টা করব। বোঝা গেছে? তো বলো তো, এটার গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করব। ব্যতিক্রম ধর্মীর মধ্যে কপার এখানে জারণ সংখ্যা 2তে আছে, ইলেকট্রন বিন্যাস চলে আসো কপার 29, ফলে কপারের ইলেকট্রন বিন্যাস 3d10 4s1, এবং এই জায়গায় কপার 2তে আছে, তাহলে কপার 2 এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 3d9 4s0 4p0। ঠিক আছে? এই পর্যন্ত অসুবিধার কিছু নেই, বোঝা যাচ্ছে তো? এবার ছবি ড্র করি অরবিটালগুলোর। ডি অরবিটাল কটা আছে? 9টা আছে। 1 2 3 4 5 6 7 8 9, এসে নেই, পি ফাঁকা আছে। এক্ষেত্রে এবার বলো তো, কোঅর্ডিনেশন নম্বর 4 সংকরায়নটা কি হবে? যেহেতু ব্যতিক্রম ধর্মীর মধ্যে এই যৌগটা আছে, ব্যতিক্রম ধর্মীর মধ্যে যৌগটা থাকার ফলে সাধারণ নিয়ম অনুযায়ী যদি আমি বলি sp3, তাহলে তো সম্ভাবনা কেমন? ঠিক হতেও পারে, নাও হতে পারে। যেহেতু ব্যতিক্রম ধর্মীর মধ্যে যৌগটা আছে, ফলে এক্ষেত্রে মনে রাখবে এই ইলেকট্রন চলে যাবে 4p-তে। ব্যতিক্রমী কনসেপশন, বোঝা গেছে কথাটা? তাহলে ইলেকট্রনটা এখানে যাওয়ার ফলে যে সজ্জাটা হলো এক্সাইটেড অবস্থায় কপারের যে সজ্জাটা, সেই সজ্জাটা হবে এরকম 1 2 3 4 5 6 7 8, এইখানে অরবিটাল ফাঁকা থাকবে, আর এইখানে 4p-তে একটা ইলেকট্রন চলে যাবে, এই হবে। বোঝা গেছে? এর ফলে সংকরায়ন, এই জায়গাটা সংকরায়ন হবে, এবং সংকরায়নটা হবে dsp2। 4টা অরবিটাল তৈরি হবে, এখানে একটা পরে থাকবে, আর এখানে 4টা অরবিটাল চলে আসবে। এবং দেখো দেখি, এবার সমস্ত প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিতে পারবো, এবং প্রশ্নের উত্তরগুলো বলো, আমি লিখব। দেখো, এবং এক্ষেত্রে কি আছে? যেহেতু অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া লিগ্যান্ড কি করবে? অ্যামোনিয়া কিন্তু তীব্র, ফলে সেক্ষেত্রে এই 4টা অ্যামোনিয়া নিঃসঙ্গে ইলেকট্রন জোড় দিবে। এবার প্রশ্নগুলোর উত্তর বলো, আমি লিখব। সংকরায়ন বলো কি? dsp2। সাধারণ ধারণা অনুযায়ী আমাদের সংকরায়ন হওয়া উচিত ছিল sp3, কিন্তু হলো dsp2, সেজন্য তো ব্যতিক্রম। তাহলে আকৃতি কী রূপ হবে? যদি dsp2 হয়, আকৃতি বর্গ সমতলীয় হবে, বর্গ সমতলীয়।
চৌম্বক ধর্ম দেখো, গঠন প্রক্রিয়া বিজোড় ইলেকট্রন আছে, চোখে দেখতে পাচ্ছ কোথাও বিজোড় ইলেকট্রন? দেখো এই দিকে নেই, কিন্তু এইখানে বিজোড় ইলেকট্রন আছে, ফলে এখানে বিজোড় ইলেকট্রন থাকার ফলে প্যারাম্যাগনেটিক ধর্ম হবে, প্যারাম্যাগনেটিক হলো। এবং সেক্ষেত্রে কি হবে, চৌম্বক ভ্রামকের মান n × n+2bm হবে। এক্ষেত্রে বিজোড় ইলেকট্রনের সংখ্যা 1, তাহলে 1+2 এটা হবে, ফলে কত হবে, √3। এই হলো ব্যতিক্রমী গঠন প্রক্রিয়া। আমরা আর একটা গঠন একটু দেখার চেষ্টা করব, যে ব্যতিক্রমী গঠন প্রক্রিয়া কোঅর্ডিনেশন নম্বর 6, এইরকম একটা যৌগর ব্যতিক্রমী গঠন প্রক্রিয়া আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। বোঝা গেছে এই কথাটা? কিন্তু তার আগে তোমরা বলতে পারবে, যদি বলি বলো তো, এই যে টেট্রা কার্বনিল নিকেল, এই যে যৌগটা আছে, এর চৌম্বক ধর্ম বলো তো, এর চৌম্বক ধর্ম কি হবে, ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? এই যৌগটার গঠন প্রক্রিয়া আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে দেখব। আরেকটা যৌগ কোঅর্ডিনেশন নম্বর 6, ব্যতিক্রম ধর্মী। দেখো কিভাবে গঠনটা ব্যাখ্যা করা যায়। তার আগে এখানে দেখো জারণ সংখ্যা 2তে আছে, কোবাল্ট 27, তাহলে 3d7 4s2। এক্ষেত্রে কোবাল্ট +2তে আছে, তাহলে কোবাল্ট +2 জারণ ইলেকট্রন বিন্যাস হবে 4s0 4p0। আমরা ছবিটা যদি ড্র করি, তাহলে ছবিটা কীরকম হবে, 7টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7, 4s0 আছে, 4p পরে আছে, তাই কি না বলো? ঠিক আছে, তো ইলেকট্রন বিন্যাস। এবার দেখো কোবাল্ট যেই মুহূর্তে বিক্রিয়া করবে এক্সাইটেড অবস্থায়, এর কিন্তু ইলেকট্রনের যুগ্মকরণ ঘটবে, কারণ অ্যামোনিয়ার তীব্র এবং ব্যতিক্রমী যুগ্মকরণ ঘটবে। কীরকম, এইখানে দেখতে পাচ্ছ একটা ইলেকট্রন এসে এইখানে যুগ্মকরণ ঘটাবে, আর একটা ইলেকট্রন কিন্তু আর একদম বাইরে চলে যাবে 5 এসে, এইভাবে কিন্তু, সেজন্যই তো ব্যতিক্রম ধর্মী। বোঝা গেছে? যৌগটার নাম ধরে কিভাবে এর যুগ্মকরণ ঘটে, ইলেকট্রনের শিফটিং কিভাবে হয়, নাম ধরে কিন্তু মনে রাখতে হবে, নাহলে পরীক্ষায় ভুল হবে। বোঝা গেছে? ফলে যে সজ্জাটা দাঁড়ালো, সেই সজ্জাটা কি হলো, এরকম একটা সজ্জা আমরা পেলাম। এক্ষেত্রে কি হবে, 1 2 3 4, আর যুগ্মকরণ করছে 5 6 7 8, আর এইখানে একটা ইলেকট্রন হবে 5s। এবং এক্ষেত্রে সংকরায়ন যেটা হবে, যেহেতু কোঅর্ডিনেশন নম্বর 6, 1 2 3 4 5, বোঝা গেছে? কোঅর্ডিনেশন নম্বর এইখানে একটা হবে, কোঅর্ডিনেশন নম্বর 6, ফলে সংকরায়ন হবে, কি সংকরায়ন হবে, D2sp3, এই সংকরায়ন হবে। বোঝা গেছে? এর ফলে কি হবে বলো তো, এর ফলে এইখানে একটা ইলেকট্রন থেকেই যাবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, কি হবে, 6টা অ্যামোনিয়া যুক্ত হবে। আর এক্ষেত্রে কিন্তু এই হলো গঠন প্রক্রিয়া। দেখো তো কোনটা জায়গা বোঝা গেল না? ফলে এই যৌগটার ব্যতিক্রমীর ক্ষেত্রে দেখতে হচ্ছে এখানকার একটা ইলেকট্রন 5 এসে চলে যাবে। আর এক্ষেত্রে এবার বলো সংকরায়ন কি হবে, D2sp3। আর যেহেতু কোঅর্ডিনেশন নম্বর 6, ফলে আকৃতি তো অষ্টতলীয় হবেই, আকৃতি হলো অষ্টতলীয়। আর চৌম্বক ধর্ম দেখতে পাচ্ছি এখানে বিজোড় ইলেকট্রন নেই, কিন্তু এইখানে বিজোড় ইলেকট্রন আছে, ফলে চৌম্বক ধর্ম হবে প্যারাম্যাগনেটিক। এবং এক্ষেত্রে চৌম্বক ভ্রামকের মান কত হবে, n+2bm হবে, বিজোড় ইলেকট্রন সংখ্যা 1, ফলে চৌম্বক ধর্মের মান হবে √3bm। এইভাবে আমরা কি করতে পারি, ব্যতিক্রমী কিছু ঘটনা ব্যাখ্যা করতে পারি। আর এই হলো আজকের আলোচনা। বুঝাতে পারলাম ভ্যালেন্স ব্যান্ড থিওরি, জটিল যৌগ চ্যাপ্টারটার ভীষণ সর্বাধিক ইম্পর্টেন্ট একটা টপিকস। ভ্যালেন্স বন্ড তত্ত্ব স্বীকার্যগুলো ভালো করে বুঝে নিতে হয় এবং
ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে জটিল যৌগের গঠন মূলত এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারলেই কিন্তু হবে। এবং বিজোড় ইলেকট্রন সংখ্যা যদি কম বেশি হয় তাহলে চৌম্বক ধর্ম কম বেশি হবে, লিগ্যান্ড যদি তীব্র হয় তাহলে যুগ্মকরণ ঘটাবার চেষ্টা করবে, সম্ভব হলে যুগ্মকরণ ঘটবে, না হলে অন্য কোনো অপশনের মাধ্যমে ইলেকট্রনের শিফটিংয়ের মাধ্যমে হতে পারে। কোনটার ক্ষেত্রে কীরকম কী ঘটনা ঘটবে সেটা একমাত্র প্র্যাকটিসের উপর ভিত্তি করেই কিন্তু মনে রাখা যায়। আর তোমাদের মনে থাকবে এই প্রত্যাশা রাখছি। সেই সঙ্গে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে। পরের ক্লাসে আমরা আবার নতুন বিষয় নিয়ে হাজির হব এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি।